forms of government, and third, origins of modern government, fourth, the theory of separation of power, and fourth, constitution and the governance in Bangladesh, and finally, politics and administration in Bangladesh. These are the basically four paradigms of the study of this course, and gradually we'll have to conduct a lot of subtopic within the courses, and that topics that would be maybe from the each and every phases, not more than three concepts we have to explain finally. আমি যদি তোমাদের প্রথম যেহেতু আজকে ক্লাস স্টার্ট করছি আমরা, সেক্ষেত্রে নয়েজ হচ্ছে আপনার কথা না স্যার আপনি তো হোস্ট স্যার, আপনি একটু সবার মাইক্রোফোনটা অফ করে দেন স্যার। আমি মনে করি যে তোমরা দেখো যে মাইক্রোফোন অনেকেরই অফ করা আছে অলরেডি করছে, কিন্তু অনেকেই করছে না। আবার আমি করে দিলে আবার কেমন অশোভন হয়, তারপরও দেখো তোমরাই নিজেরাই করে নাও, এটা আমি মনে করি। পিছনের মাইক্রোফোন অফ আছে, আমার অন আছে আমার মনে হয়, তো আমার মনে হয় যে তারা স্যার শুনতে পাচ্ছি না স্যার। স্যার আপনার মাইক্রোফোন অফ হয়ে গেছে। স্যার আপনার মাইক্রোফোন হয়ে গেছে স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এখন কি শুনতে পাচ্ছো? জি স্যার, জি স্যার, এখন শোনা যাচ্ছে। এখন শুনে যাবার কথা। দেখো যাই হোক, দেখো সরাসরি আমি আজকের ক্লাসে কোর্স ম্যাটেরিয়াল চলে যাই। যে আমি তোমাদের বলেছি যে এই কোর্সটাতে 5টা ভাগ আছে, 5টা ভাগ করে আমরা পড়ানোর চেষ্টা করব, এবং প্রত্যেকটা ভাগের ভিতরে প্রায় 3 থেকে 5টা পর্যন্ত কনসেপ্ট এখানে দেয়া আছে। In that case we have to explain maybe 25 to 30 conceptual analysis. These are basically, what does it mean by concept? We exactly mean the topic. আমরা কি বিষয় পড়াবো সেই বিষয় আমরা এখানে মূলত যদি দেখতে চাই, তাহলে যে অ্যাটলিস্ট আমরা প্রত্যেকটা পার্ট থেকে 3 থেকে 5টা পর্যন্ত টপিক এখানে কভার করব। যাই হোক, আজকের প্রথম ক্লাসে আমি যে অংশটা তোমাদের দেখতে চাই সেটা হচ্ছে স্টেট, সোসাইটি and nation. If we want to reverse this conceptual rigor and conceptual analysis, then we have to explain society, nation and the state. I will have to explain the three questions. তোমরা তো কোশ্চেন চাও সরাসরি, যে বলো যে স্যার কি প্রশ্ন পড়ালেন আজকে। যেহেতু অনলাইন ক্লাস, তোমাদের আমি খুব বেশি অ্যাম্বিগুয়াস একটা কন্ডিশনের মধ্যে রাখতে চাই না। সরাসরি আমি যদি বলি যে আজকের ক্লাসে আমি তোমাদের 3টা প্রশ্নের বিষয়ে আলোচনা করব, একটু পারলে লিখে নাও এই প্রশ্নগুলো। নাম্বার 1 হচ্ছে যে ব্যক্তি রাষ্ট্র কিভাবে সম্পর্কিত, অর্থাৎ ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এগুলো আন্তঃসম্পর্কটা কেমন। সেকেন্ড, আমরা দেখব যে এই যে আমরা বলি নেশন, সেই নেশন কিভাবে গড়ে ওঠে, অর্থাৎ what are the characteristics and the components of the nation, জাতি গঠনের উপাদানগুলো কি কি। এবং ফাইনালি রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্যটা কি, অর্থাৎ what are the basic differences between state and society, অথবা how the state and society are related। এই 3টা টপিক মূলত আমরা আজকের ক্লাসে কভার করবার চেষ্টা করব। আমি যদি সিলেবাসের কথা তোমাদের আবার না বলি, তাহলে এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। দেন আমরা আমাদের অন্যান্য কোর্স ক্লাসগুলোতে গ্রাজুয়ালি
আমাদের কোর্সে যাব। তাহলে প্রথমেই দেখো যে যদি আমি একেবারে খুব নরমেটিভ সেন্স থেকে বলার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে there are a lot of you know confusion among the students of social science, especially the political science, economics, public administration, anthropology, whatever it is. The basic conception is that, and the confusion is also, we usually use this term interchangeably. What are the concept? State, individual, society, nations. These are the concept. এইগুলোকে আমরা আমরা আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা এগুলোকে একেবারে খুব বেশি গুলিয়ে ফেলে আলোচনা করবার একটা প্রয়াস আমাদের মধ্যে আছে। অর্থাৎ আমরা এগুলোকে একই ধারায় মনে করি যে these are the interchangeable conceptual analysis, but there must have some difference between or among these conceptual rigors. এই জিনিসগুলোর মধ্যে আলোচনার ক্ষেত্রে এক ধরনের পার্থক্য তৈরি করতে হয় আমাদের মধ্যে, এবং এগুলো আসলে there must have some concrete differences in the discussion of the analysis of these terms. কিন্তু নরমাল সেন্সে আমরা যখন দেখি একেবারে খুব স্পেশালাইজেশনে না গিয়ে, অর্থাৎ পার্টিকুলার ভাবে স্টেট, ইন্ডিভিজুয়ালস এবং নেশন আসলে কি মিন করে, তখন যে আমাদের আলাদা আলাদা করতে গেলে এক ধরনের হ্যালো শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যালো স্যার ছাড়া বাকিদের একটু মাইক্রোফোনটা অফ করো প্লিজ। শাওন মাইক্রোফোন অফ করে দে। শাওনের মাইক্রোফোনটা অফ কর। শোনা যাচ্ছে না স্যার। তোমরা যাদের যাদের মাইক্রোফোন অন আছে একটু অফ করে দাও। মাইক্রোফোন তোমাদের মাইক্রোফোন যাদের অন আছে দয়া করে একটু অফ করে রাখো, তা না হলে প্রবলেম হবে, কারণ পার্টিসিপেন্ট কিন্তু কেউ কথা বললে একটু ঝামেলা হবে। যাই হোক, দেখো যে আমি যদি তোমাদের এই ক্লাসটা শুরু করতে চাই এভাবে একটা প্রশ্ন করে যে আমরা পড়ছি স্টেট অ্যান্ড পলিটিক্স, বাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইকোনমিক্স, যদি বলি যে why the politics is necessary for the students of economics, then the next question comes, where politics exists, where is not? This is the basic question. And then do you think that who are the main beneficiaries of the economic and political activities? এই দুটো প্রশ্ন কিন্তু প্রথমেই এসে যায়, এবং এই দুটো প্রশ্ন কেন? কারণ হলো যে যদি খুব বৃহত্তর অর্থে দেখি যে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড করি, আমরা অর্থনীতি পড়ি, রাজনীতি পড়ি, ধর্ম দর্শন পড়ি, কেন? যে স্টেটের ফাংশন গুলোকে স্মুথলি পরিচালনা করবার জন্য। তাহলে প্রশ্ন থাকে যে ইকোনমিক্সের ছাত্র আমি পলিটিক্স কেন পড়ব? তখন সেকেন্ড প্রশ্ন আসে যে প্রশ্নটা আমি তোমাদের প্রথমেই করেছি, যেটা হলো যে where politics exists, where is not? তোমরা যদি এই প্রশ্নের আলোচনাটা করো তাহলে কিন্তু 1 ঘন্টা চলে যাবে যে কোথায় রাজনীতি আছে কোথায় নাই। আমরা যদি খুব গ্রসলি দেখি তাহলে দেখা যায় যে এভরিহোয়ার, অর্থাৎ পলিটিক্স ইজ এক্সিস্টেড এভরিহোয়ার, সব জায়গাতে রাজনীতির অবস্থান, কোথায় নাই? সব জায়গাতেই, ইভেন ইন ইন্ডিভিজুয়াল লাইফ। দেখো যে সামটাইমস we do politics within myself or within yourself, within ourselves. আমরা নিজের সাথে অনেক সময় নিজেই রাজনীতি করি। এটা দেখো, এটা যদি আমরা বলি তাহলে যে রাজনীতির অবস্থান সর্বত্র বিরাজমান। সেই কারণে রাষ্ট্র যখন অর্থনৈতিক কর্মকাণ্ড করে তখন এই অর্থনৈতিক কর্মকাণ্ড করে কার দ্বারা? পলিটিশিয়ানদের দ্বারা। অর্থাৎ they are the part of the politics, but they are taking the economic decisions, so they will have to consider the political as well as the economic benefit of the society. Is it exactly the society? No. কার তাহলে? citizens of the state.
তাহলে সিটিজেন কারা, আবার যদি প্রশ্ন করি যে সিটিজেন কারা, সিটিজেন মানে হচ্ছে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালস। তার মানে দাঁড়ায় কি, যে আমরা যা কিছু করি না কেন, হোয়াট এভার উই ওয়ান্ট টু এক্সপ্লেইন বাই দ্য স্টেট, পলিটিক্স, ইকোনমিক্স, সোশ্যাল কনটেক্সট, যাই বলি না কেন, তার মূল জায়গাটা হচ্ছে ব্যক্তি, অর্থাৎ মানুষ। আমরা মানুষের কি করার চেষ্টা করি, মানুষের উপকারে অথবা মানুষের যেটা প্রয়োজনে আসবে সেই প্রয়োজনীয় কাজগুলো করার চেষ্টা করি। রাষ্ট্র যেগুলো করে, অর্থাৎ রাষ্ট্র অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্ম, দর্শন, যত যে কাজই করুক না কেন সেই কাজের একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি স্বার্থকে সিদ্ধ করা, অর্থাৎ এটাকে বলা হয় সোশ্যাল ওয়েলফেয়ার অফ দা ইন্ডিভিজুয়ালস। সেই ক্ষেত্রে দেখো আমরা একটা কনসেপ্ট পাই, সেই কনসেপ্টটা হচ্ছে অ্যাট ফার্স্ট, যেটা আমরা লাস্টে গিয়ে আলোচনা করলাম, সেটা হলো ইন্ডিভিজুয়ালস। তার মানে হচ্ছে আমরা যদি এটাকে সিনক্রোনাইজেশন করি, যে this one is the first, then the individuals. That means whether the state is functioning, the society is functioning, and the social context is working, everything is depend on the individual interest and the individual welfare of the society. সুতরাং আমরা যাই কিছু করি না কেন তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের উপকার করা, যেটা রাষ্ট্র করার চেষ্টা করে তার অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে। এখন দেখো যে আমাদের তিনটা বিষয় একসাথে আলোচনা করতে হচ্ছে, সেটা হচ্ছে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র। তাহলে দেখো এই ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এর আন্তঃসম্পর্কটা কেমন, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের আলোচনার বিষয়। আমরা দ্বিতীয়ত অন্যান্য জায়গাগুলোতে আমরা শিফট করব গ্র্যাজুয়ালি। আমি যদি প্রথম প্রশ্নে যাই তাহলে যেটা দাঁড়ায় যে তাহলে এই তিনটা কম্পোনেন্টের প্রথমটা কি, ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়ালস কি, প্রত্যেক মানুষ, অর্থাৎ each and every citizens of the state, they are the individual। এই ব্যক্তি সত্তা, ব্যক্তি সত্তা মিলে মিলে একটা কম্পোনেন্ট তৈরি হয়, যে কম্পোনেন্টটা তোমাদের এই সিলেবাসে নাই। সেটা হচ্ছে তোমরা যদি সোশিওলজি ছাত্র হতে, if you were the students of sociology, then you should consider at first the social context, that is the family। তার মানে আমরা যদি আমাদের বৃহত্তর পরিধিটা দেখার চেষ্টা করি তাহলে দাঁড়ায় যে মানুষ মিলে তৈরি করে প্রথম তার একটা সংগঠন, সেই সংগঠনটাকে বলা হয় পরিবার। অর্থাৎ to acquire the individual interest or to fulfill the individual interest, then the first organization that is consisted within the social context, which is called the individuals and the family। তার মানে ব্যক্তি তার উদ্দেশ্যগুলোকে অর্জন করবার জন্য মানুষের সংগঠন তৈরি করে, সেই সংগঠনটাকে প্রথমেই বলা হয় পরিবার। কেন পরিবার গড়ে ওঠে? কারণ মানুষ, আমরা জানি, সামাজিক জীব, একসাথে থাকতে পছন্দ করে মানুষ। সেই কারণে মানুষের প্রথম পছন্দ হচ্ছে পরিবারের মধ্যে আবদ্ধ হয়ে তারা বসবাস করে। এখন এই পরিবারের গঠন করবার অনেকগুলো কারণ আছে, যেগুলো আমরা ডিটেলসে যাচ্ছি না। এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় this family is the intermediary institution within the two। within the two মানে ইন্ডিভিজুয়াল এবং সমাজ। এখন আমরা যদি একটা আবার বলেছি যে সিনক্রোনাইজেশন করি, তাহলে দেখো যে আমরা সরাসরি পাঁচটা সংগঠন পাই যারা একটা আর একটার সাথে রিলেটেড। কেমন, একটু লিখে নাও এই জায়গাটায়। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল we can find out the first configuration of the social context, যেটা সমাজ, রাষ্ট্র যাই বলো না কেন, প্রথম উপাদান হচ্ছে মানুষ, অর্থাৎ ইন্ডিভিজুয়াল। সেকেন্ড হচ্ছে এই ইন্ডিভিজুয়াল গঠন করে ফ্যামিলি। এই ফ্যামিলি বৃহত্তর পরিধিতে যখন গড়ে ওঠে তখন এটাকে বলা হয় সমাজ, অর্থাৎ
সোসাইটি। এবং এই সোসাইটি যখন আরো একটু বৃহত্তর পরিধিতে যায়, এটাকে এক ধরনের বলা হয়ে থাকে ফিলিংস তৈরি করে, তখন এটাকে বলা হয় ন্যাশনালিজম বা নেশন। আমি একটু ডিটেলস একটু পরে পড়াবো এটা। আর এই নেশন যখন একেবারে ফাইনাল স্টেজে যায়, অর্থাৎ তারা যখন তাদের স্বার্থ সিদ্ধি করে ফেলে, তখন তাদের একটা টেরিটোরিয়াল বাউন্ডারি দরকার হয়, এটাকে বলা হয় স্টেট। অর্থাৎ দ্যাট ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট। অর্থাৎ মানুষ রাষ্ট্রে গিয়ে পতিত হয় অ্যাট দ্য ফাইনাল স্টেজে। এখন আমি যদি গ্র্যাজুয়ালি এই 5টা ইনস্টিটিউশনকে দেখি এবং তাদের মধ্যে ইন্টার রিলেশনশিপটা দেখি, তাহলে প্রথমে দেখা যায় যে প্রথম হচ্ছে ব্যক্তি। ব্যক্তি তার ব্যক্তি স্বার্থ একা কখনোই সিদ্ধ করতে পারে না। প্রত্যেক মানুষ সাফিসিয়েন্ট না, ফলে একজন আরেকজনের উপরে নির্ভর করে। এটা এটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স এরকম যে দে আর ইন্টারচেঞ্জেবল অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট। একজন আরেকজনের উপরে নির্ভরশীল এবং একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করে বেঁচে থাকে। ফলে যখন এই যে সাহায্য সহযোগিতা করার তোমার টেন্ডেন্সিটা একটু বৃহত্তর দিকে যায়, তখন এটাকে বলা হয় সোসাইটি অর ফ্যামিলি। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে ফ্যামিলি। সেই কারণে তোমরা যদি একটু বইটা পড়ো, টেক্সট বই, দেখবে যে অ্যারিস্টটল খুব সুন্দর করে সংজ্ঞায়ন করেছেন যে স্টেট ইজ দ্য এক্সটেনশন অফ দ্য ফ্যামিলিজ, মানে পরিবারের বৃহত্তর রূপই হচ্ছে রাষ্ট্র। আমরা সেই আলোচনায় পরে আসবো। আমরা যদি স্যার, হ্যাঁ বলো। আমাদের কাছে তো বই নেই, আমরা কি কোনো পিডিএফ পেতে পারি? আহ, আমি তোমাদের বইটা রেফারেন্স দিয়েছি, তোমরা এই ক্লাস লেকচার গুলোর সাথে মিলিয়ে আমার মনে হয় 2-1টা বই কিনতে হবে তোমাদের। তাছাড়া তো আর যদি আমি পারি তাহলে কোনোভাবে কোনো পিডিএফ ম্যানেজ করতে পারলে। আমার আপাতত তো আমার কাছে টেক্সট বইগুলোই আছে। তোমাদের এটা একটা বড় প্রবলেম যে আমি তো ক্লাস লেকচার তৈরি করছি না, সেই কারণে একটা প্রবলেম হয়ে যাবে হয়তো। তবে তোমাদের আমি মনে করি যে 2-1টা বই যদি সুযোগ পাও কিনে রাখো, অথবা তোমরা এই ক্লাস লেকচার লিখে আর সাথে ইউনিভার্সিটি খুললে সেগুলোর সাথে একটু অ্যাড করে নিও। দেখো, আমি যদি আবার আমার আলোচনায় ফিরে যাই, তাহলে দেখা যায় যে এই ইন্ডিভিজুয়াল থেকে আমরা যখন বৃহত্তর পরিধিতে যাই, তখন একটু বৃহত্তর পরিধিতে তখন পরিবার গড়ে ওঠে। পরিবার কেন গড়ে ওঠে? অনেকগুলো বায়োলজিক্যাল কারণ আছে। তারপর মানুষের ইন্ডিভিজুয়ালকে হেরিডিটারি প্রসেসে সেগুলোকে ধরে রাখার ব্যাপার আছে। সেই জন্য মানুষ একা থাকতে পারে না, পরিবার গঠন করে। এবং পরিবার যখন আরো একটি এক্সটেন্সিভ রূপে যায়, তখন সেগুলো গড়ে ওঠে সমাজ হিসাবে। অর্থাৎ আমরা যদি সমাজকে তখন সংজ্ঞায়ন করি, তখন দায় যে সোসাইটি তাহলে কি? সোসাইটি ইজ দ্য কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস হেল্ড অর্গানাইজড বাই সার্টেইন এন্ডিউরিং রিলেশনশিপ ইন পারসুয়েন্স অফ দ্য কমন গোলস। অর্থাৎ যখন মানুষগুলো, পরিবারগুলো ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টটা থেকে একটু দূরে সরে এসে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে, তখন তারা একটা কমন গোল নিয়ে আগায়। সেই কমন গোলটাকে অ্যাচিভ করার জন্য তারা কি করে? সমাজ গড়ে তোলে, সোসাইটি গড়ে তোলে। এই সমাজ থেকে একটা জিনিস দাঁড়ায়, দেখো, যখনই মানুষ সমাজ গড়ে তোলে, তখন কিন্তু সামাজিকতার পাশাপাশি মানুষের মধ্যে এক ধরনের রাজনৈতিক ইন্টেনশন জেগে ওঠে। তোমরা ইকোনমিক্সের ছাত্র, জানো যে মানুষের এই ডিমান্ড কিন্তু একসাথে এক জায়গায় থাকে না। এটাকে বলা হয় যে চাহিদা পরিবর্তনশীল। আমরা অর্থনীতির ভাষায় বলি যে ডাল ভাতের চাহিদা শেষ হলে আমাদের পোলাও কোরমা খেতে ইচ্ছা করে। এটা কিন্তু সত্যি সত্যি অর্থনীতির একটা বড় অবদান, যে বোঝার শক্তি তৈরি করা। পলিটিক্সেও ঠিক এরকম মানুষের মধ্যে ইন্টেনশন তৈরি হয়, যে মানুষ যখন ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টটাকে ফুলফিল করে, তখন কিন্তু সে গ্রাজুয়ালি বৃহত্তর স্বার্থের দিকে অগ্রসর হয়। আর এই বৃহত্তর স্বার্থই মানুষকে পরিবার এবং সমাজ গঠনে প্রবৃত্ত করে। আর ফাইনালি এই পরিবার এবং সমাজ একটা বোধ তৈরি করে, এটাকে বলা হয়
ফিলিংস অফ দ্য ন্যাশনালিজম, অথবা আমরা যদি আমাদের ভাষায় বলি যে মানুষের মধ্যে যখন আমরা বোধ তৈরি হয়, মানে হচ্ছে উই ফিলিংস বলে এটাকে। অর্থাৎ মানুষ যখন ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টটাকে ছেড়ে এসে সমাজ এবং সমাজের মধ্য দিয়ে একটা বৃহত্তর স্বার্থের দিকে ধাবিত হয়, তখন মানুষের মধ্যে একটা বড় স্বার্থ গড়ে ওঠে। সেই স্বার্থটা হচ্ছে আমরা সবাই এক। মানে কি, আমরা মানুষ, আমাদের একটা কিছু দরকার, কিছুটা দরকারটা কি, যে এই যে আমরা ব্যক্তি ব্যক্তি বৃহত্তর পরিধিতে কোথায় বাস করি? পরিবারে বাস করি। পরিবারটা বৃহত্তর পরিধিতে কোথায় এক্সিস্ট করে? সমাজের মধ্যে এক্সিস্ট করে। সমাজ কোথায় এক্সিস্ট করে? সমাজ এক্সিস্ট করে এক ধরনের অনুভূতিতে। আর এই অনুভূতি যখন বৃহত্তর পরিধিতে যায়, দিস ইজ দ্য লার্জেস্ট স্কেল অফ দ্য ফিলিংস, হুইচ ইজ কল্ড দ্য উই ফিলিংস, দেন ইট ইজ কল্ড দ্য ন্যাশনাল ফিলিংস, ন্যাশনালিজম। জাতীয়তা বোধ গড়ে ওঠে মানুষের, অর্থাৎ আমরা এক। যেমন ধরো, আমরা যদি বলি, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, অর্থাৎ আমাদের মধ্যে এক ধরনের বোধ গড়ে ওঠে যে আমরা, হ্যাঁ কি, আমরা বাঙালি। এরকম সারা পৃথিবীর মানুষ তখন এক ধরনের বোধ তৈরি হয়। সেই বোধগুলো তৈরি হয় কিছু উপাদান দিয়ে। সেই উপাদানগুলোকে বলা হয় জাতীয়তাবাদ বা জাতি গঠনের উপাদান, অর্থাৎ কম্পোনেন্টস অফ দা ন্যাশনালিজম অর ন্যাশনালিটি অর নেশন। অথবা আমি যদি অন্য ভাষায় তোমাদের প্রশ্ন করি যে হাউ ডাজ দা নেশন বিল্ড আপ, কিভাবে জাতি গড়ে ওঠে? এই জাতি গড়ে উঠে এই বৃহত্তর মানুষের এই অনুভূতিকে কেন্দ্র করে। সেই অনুভূতি তৈরি হয় আবার অনেকগুলো উপাদানকে কেন্দ্র করে। আমি সেই উপাদানগুলোর কথা একটু পরে আসবো। দেখো, এই উপাদানের ভিত্তিতে মানুষ যখন একত্রিত হয়, তখন মানুষ তার ফাইনাল একটা ডেস্টিনেশন চায়। কি চায়? তখন চায় যে আমার যদি একটা বাউন্ডারি থাকতো, আমি যদি একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে বাস করতে পারতাম, অর্থাৎ এটাকে আমরা বলি রাষ্ট্র কাঠামো। একটা জিনিস দেখো, যে এই যে যতগুলো উপাদানের কথা বলছি, কয়টা উপাদানের কথা বলছি আমরা? পাঁচটা। কি কি? ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি, সোসাইটি, নেশন, অ্যান্ড দেন দ্য ফাইনাল ডেস্টিনেশন ইজ দ্য স্টেট। একমাত্র এই স্টেটটাকে দেখা যায়। অর্থাৎ আমরা যদি বলি যে all these components, there are four components which are abstract, এটা ভিজুয়ালাইজ করা যায় না, দেখা যায় না। একটা জিনিস বলতে পারো যে হ্যাঁ, আরো একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। কিন্তু ইন্ডিভিজুয়ালের সত্তাকে দেখা যায় না, কিন্তু মানুষকে দেখা যায়। যেমন আমি তুমি এক্সিস্ট করি, এই তোমরা আমরা মিলে পরিবার করি, পরিবার মিলে সমাজ করি, সমাজ মিলে, অর্থাৎ সমাজের মানুষগুলো যখন কিছু উপাদানের ভিত্তিতে একত্রিত হয়, তখন তাকে আমরা বলি কি? রাষ্ট্র গঠনের উপাদান। তার এক নাম্বার হচ্ছে জাতীয়তা বোধ আর জাতি গঠনের উপাদান। আর এই উপাদানের ভিত্তিতে আমরা যখন ফাইনালি একত্রিত হই, অ্যাচিভ করি কি? একটা কাঠামো, সেই কাঠামোকে বলা হয় রাষ্ট্র। এখন প্রশ্ন জাগে যে এই রাষ্ট্র দুই ভাবে গড়ে ওঠে। একটা যে যুদ্ধ সংগ্রাম, স্বাধীনতা অর্জন, কিংবা ধরো আপনা আপনি গড়ে উঠতে পারে, যে কোনো ভাবে গড়ে উঠতে পারে। এখন আবার কাঠামো ভিতরে যখন মানুষ আলাদা হয়ে যেতে চায়, তখন এক কাঠামো থেকে আরেক কাঠামোর জন্য, অর্থাৎ স্বাধীন রাষ্ট্র কাঠামোর জন্য যুদ্ধ করতে হতে পারে। যেমন ধর আমাদের বাংলাদেশ যদি বলি আমরা, যে তাহলে বাংলাদেশ রাষ্ট্রটা আগে ছিল না, এর জন্য যুদ্ধ করতে হয়েছিল। কিন্তু ধরো যে ব্রিটিশ রাষ্ট্র কাঠামো, তার জন্য কিন্তু যুদ্ধ করতে হয়নি, এটা গড়ে উঠেছে। এরকম কোন কোন বিষয় থাকে যে রাষ্ট্র গড়ে ওঠে, আবার রাষ্ট্রের জন্য অনেক সময় সংগ্রাম করতে হয়। সংগ্রাম করতে গেলে একটা জিনিস লাগে, সেই বোধটা হচ্ছে ন্যাশনালিজম। যদিও এই ন্যাশনালিজমের বোধ কিন্তু সংগ্রাম না করলেও হয়। যেমন ধরো যে ব্রিটিশ ন্যাশনালিজম, জার্মান ন্যাশনালিজম, অর্থাৎ তারা তাদের মধ্যে বোধ কিন্তু তৈরি হয়েছে
যুদ্ধ সংগ্রাম ওইভাবে করতে হয়নি, এক্সিস্টিংটা হয়েছে তাদের যে সরাসরি রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে। আমরা একটু কঠিন আলোচনায় যাব না, আমরা খুব সহজ সরল আলোচনায় যাব। তাহলে দেখো যে এই ইন্ডিভিজুয়াল মিলে তাহলে আমরা কি করছি, ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি। সেই ফাইনাল ডেস্টিনেশনটা হচ্ছে আমাদের রাষ্ট্র গড়ে তোলা, অর্থাৎ রাষ্ট্র গঠন করা। এখন প্রশ্ন জাগে যে তাহলে এই তিনটা উপাদান কি ইন্টারচেঞ্জেবলি, না তিনটা উপাদানকে আমরা একসাথে সিনক্রোনাইজ করতে পারি? এই পর্যন্ত তোমাদের কি মনে হয়? একজন যদি একটু বলো তো কেউ। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, যে কোনো একজন পার্টিসিপেন্ট। স্যার প্রশ্নটা আরেকবার বললে একটু বুঝতে সুবিধা এই যে হতো। কথাটা বলছিলাম যে এই যে আমি যতক্ষণ তোমাদের যে বিষয়টা পড়ানোর চেষ্টা করেছি এর মধ্যে, তাহলে এই এই যে আমরা কয়টা উপাদান দেখলাম এর মধ্যে? পাঁচটা জি স্যার, উপাদান না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই পাঁচটা উপাদানের মধ্যে এক ধরনের সিনক্রোনাইজেশন করা যায়, যায় কি না যায় বলো তো? জি স্যার। জি স্যার, করা যায়। হ্যাঁ, করা করা যায়। যায়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা আবার মিউট করে দাও তোমাদের মাইক গুলো। তাহলে দেখো যে এই পাঁচটা উপাদান এখন স্যার, আই ডু হ্যাভ আ কোশ্চেন। বলো। আমার কথা হচ্ছে, যখন একটা মানুষ হচ্ছে ব্রডার ওয়েতে যায় তখন তার প্রায়োরিটি হয়ে যায় ফ্যামিলি, যখন একটা ফ্যামিলি হচ্ছে ব্রডার ওয়েতে যায় তখন সোসাইটি হয়ে যায়, সোসাইটি যখন বর্ডার ওয়েতে যায় তখন ন্যাশনালিজম হয়। এটুকু আমি মেনেছি, কিন্তু ন্যাশনালিজম তো আলটিমেটলি একটা স্টেটেরই পার্ট হয়ে যাচ্ছে। তো ন্যাশনালিজম তো আমার হচ্ছে দেশের থেকেই আসছে, তো ন্যাশনালিজম আর স্টেটটাকে কেন আলাদা করা হয়েছে? শোনো, তোমার প্রশ্নটার যে জায়গাটায় সেই জায়গাটা হচ্ছে ন্যাশনালিজমটা কি। ন্যাশনালিজমটা আমরা যেটা একটু আগে জাতীয়তাবোধ। বলেছি, হ্যাঁ, বোধ মানে কি? এক ধরনের ফিলিংস, তাই তো? এখন প্রশ্ন হলো যে এই ন্যাশনালিজম যখন একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে প্রতিস্থাপিত হয়, অর্থাৎ তখন একটা রাষ্ট্র তাকে ফাইনাল শেপ দেয়, অর্থাৎ ন্যাশনালিজমের একেবারে লাস্ট স্টেজটা হচ্ছে রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্র যখন গড়ে তুলতে পারে মানুষ, তখন জাতীয়তা বোধটা এখানে রাষ্ট্রের মধ্য দিয়ে আমরা কে বলি, কি বলি? দেখো যে ন্যাশনালিজম ইজ লাইক এ রিভার স্ট্রিম, একটা স্রোতের মতো। সেই স্রোতটা কি, যে একটা স্রোত এসে যখন সাগরে মিলিত হয়ে যায় তখন আর স্রোতের ইন্ডিভিজুয়াল সত্তা থাকে না। তার মানে ন্যাশনালিজমটা হচ্ছে জাস্ট লাইক দ্য ওয়েভ, ঢেউয়ের মতো। যে একটা ঢেউ উঠলো, সেই ঢেউটা কি হয়, যখন রাষ্ট্র কাঠামো আসে, রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে সেটা মিলিয়ে যায়, কিন্তু তখন কি হয়, এক ধরনের কাঠামো পায়, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি পায়। সেই কারণে আমরা ফাইনাল স্টেজ বলি। কিন্তু এখন যদি বলো, যে আমি যেটা প্রশ্ন করেছি তোমাদের, যে সিনক্রোনাইজেশন হচ্ছে, তাহলে বেসিক উপাদান কিন্তু মানুষ। মানুষ মানে হচ্ছে সিটিজেন্স, ইন্ডিভিজুয়ালস। এই মানুষ মিলেই এক পর্যায়ে রাষ্ট্র গঠন করে। সেই কারণে রাষ্ট্রের আলাদা আলাদা উপাদান আছে, আমরা সেগুলো এখন আর আলোচনায় যাচ্ছি না, সেগুলো পরের উপাদানে যাব। এখন দেখো যে আমি যদি এখন সেকেন্ড কোশ্চেনে তোমাদের যাই, যে হাউ দ্য ইন্ডিভিজুয়ালস, স্টেট এন্ড দ্য সোসাইটি আর রিলেটেড, এই জায়গাটা থেকে যদি একটু সরে যায় যে কিভাবে সম্পর্কিত, সেই সরে যাওয়ার সম্পর্ক হচ্ছে যে এই তিনটা উপাদান একসাথে মিলেই এক ধরনের জাতীয়তা বোধ গড়ে তুলে, যে বোধের ভিত্তিতে আমরা একটা স্বাধীন কাঠামো পাই, টেরিটোরিয়াল বাউন্ডারি পাই, সেটাকে বলা হয় রাষ্ট্র। তাহলে উপাদানগুলো কি কি? তাহলে প্রথম প্রশ্ন জাগে এখন এখানে, যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য ন্যাশনালিজম অর দ্য নেশন। তাহলে জাতি কিভাবে গড়ে ওঠে? জাতি গঠন করার কিছু উপাদান আছে, যে মানুষের মধ্যে একটা প্রথম উপাদান, আমি তোমাদের দ্বিতীয় প্রশ্নে আলোচনায় যাচ্ছি, সেটা হচ্ছে যে জাতি গঠনের উপাদানগুলো কি কি। সেইখানে যদি দেখি আমি, তাহলে দেখা যায় যে জাতি গঠনের প্রথম উপাদানটা হলো জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ জিওগ্রাফিক্যাল লোকেশনকে কেন্দ্র করে মানুষগুলো আবর্তিত হয়। এখন আমরা এই সাউথ এশিয়ার একটা পার্টিকুলার জায়গায় আমাদের অবস্থান, আমরা কিন্তু আমাদের রাষ্ট্রটাকে বলতে যাব না যে উই আর দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য ইংলিশ অর ইংল্যান্ড অর জার্মান অর ফ্রান্স, তা বলতে যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ আমরা
ভৌগোলিকভাবে একটা কাঠামোর মধ্যে আছে সেই জায়গা নিয়ে চিন্তা করবো। যেমন ধরো তোমরা যদি একটু বৃহত্তর জায়গা চিন্তা করো, দেখো যে এইটিজে আমাদের এবং এইটিজ থেকে 90s পর্যন্ত আমাদের দেশে দেখো ইভেন তোমরা দেখো যে 96 পর্যন্ত আমাদের দেশের পার্বত্য চট্টগ্রাম তারা কি করেছে আমাদের দেশে তোমরা জানো একটু, যে তারা কিন্তু স্বাধীন হয়ে আলাদা রাষ্ট্রের কথা বলেছে, কিন্তু শান্তি চুক্তির পরে তারা আলাদা হয়ে যেতে এখন চায় না, কারণ তারা এখন একসাথেই আছে। অর্থাৎ কি, অর্থাৎ ওই আমরা যদি আমাদের কথা বলি যে ইন্ডিজিনিয়াস কমিউনিটি, তারা কিন্তু তাদের বোধের জায়গা থেকে এখন খুলনা রিজন কিন্তু আলাদা হতে চায় নাই। যেমন আমরা আমাদের দেশের কথা যদি বলি, যে আমরা যখন স্বাধীন না হয়েছিলাম, সরি টু ইন্টারাপ্ট, কয়েকজন ডিসকানেক্ট হয়ে গেছে, ওদেরকে যদি একটু রিকানেক্ট করতেন। এখন দেখো যে হ্যাঁ দিচ্ছি, আমি করেছি আবার। দেখো আমি যদি আমার সেই আবার জায়গায় ফিরে যাই, তাহলে দেখো যে প্রত্যেকটা মানুষই তার নিজস্ব টেরিটরির জায়গাগুলোকে থেকে চিন্তা করে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল লোকেশন জায়গা চিন্তা করে। এই জিওগ্রাফিক্যাল লোকেশন মানুষকে একসাথে হবার জন্য ইম্প্রোভাইজ করে, একসাথে হবার জন্য, অর্থাৎ একটা বোধ তৈরি করবার জন্য উৎসাহিত করে। এরপরে সেকেন্ড উপাদান যদি আমি বলি, যে দ্বিতীয় উপাদানগুলো কি, তখন দাঁড়ায় রেস অ্যান্ড এথনিসিটি, যে কথাটা একটু আগেই বলেছিলাম আমরা। দেখো যে এই যে আমরা বাঙালি জাতীয়তাবাদের আমরা কথা বলি, অর্থাৎ আমাদের রেস অ্যান্ড এথনিসিটি কিন্তু সিমিলার, অর্থাৎ আমরা একই ধরনের রেসিয়াল, একই ধরনের এথনিক কমিউনিটিতে, আমরা একই ধরনের রেসিজমে আমরা বসবাস করি। যেমনটি ধরো নিজেকে কিন্তু আমরা এখন আমেরিকান কিংবা ব্রিটিশ ন্যাশনের অন্তর্ভুক্ত মনে করি না। কেন করি না? কারণ আমাদের রেসিজমটা আলাদা। ঠিক রেসিজম বলা যাবে না, এটাকে এথনিসিটি, এথনিক্যাল আইডেন্টিটিটা আলাদা। অর্থাৎ এই এথনিক নৃতাত্ত্বিক গঠনটা মানুষের জাতি গঠনের একটা জাতীয়তা বোধ গঠনের ক্ষেত্রে অন্যতম উপাদান হিসাবে কাজ করে। এরপরে থার্ড যে উপাদানটা আমি যদি বলি, তাহলে যে ভাষা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য, ন্যূনতম উপাদান হচ্ছে ভাষা। মানুষ যখন এই ভাষার ভিত্তিতে নিজেকে একটা সিমিলার ক্যাটাগরিতে দেখতে পায়, তখন মানুষ তারা এক ধরনের বোধ তৈরি করে। যেমন ধরো যে আমরা বাংলা ভাষা বলতে যতটা কমফোর্ট ফিল করি, যতটা ইজি এক্সেস আমাদের আছে, যতটা ইমোশনাল সাসপেনশন আমরা তৈরি করতে পারি, ততটা কিন্তু অন্য ভাষায় পারি না। কেন পারি না? কারণ আমাদের জাতীয়তা বোধ গড়ে উঠেছে এই ভাষাকে কেন্দ্র করে। ফলে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এই ন্যাশনালিজম গঠনের একটা অন্যতম উপাদান। এরপরে আমাদের যদি ফোর্থ উপাদান হিসেবে চিন্তা করি, কালচার, অর্থাৎ আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার গুলো আমাদের একত্রিত হতে সাহায্য করে। যেমন ধরো যে আমাদের খুব বেশি দূরে যাবার দরকার নেই, আমরা যদি দেখো পয়লা বৈশাখের কথা চিন্তা করি, এটা কিন্তু আমাদের বাঙালি কালচার। দেখো এই কালচারটা আমাদের সব মানুষকে একত্রিত করে ফেলে। তার মানে কি, আমাদের ধনী গরিব, একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষগুলোকে একসাথে করে, অর্থাৎ একটা ইমোশনাল অর্থাৎ এই কালচারাল উপাদান মানুষের জাতীয়তা বোধ গড়ে তুলতে সাহায্য করে। এরপর আমরা যদি বলি ঐতিহ্য, ট্র্যাডিশন, যে আমরা বাঙালি হিসেবে আমাদের ট্র্যাডিশনটা যেমন ব্রিটিশ থেকে আলাদা, ব্রিটিশ ট্র্যাডিশনটা আমেরিকান ট্র্যাডিশনটা জার্মান থেকে আলাদা, জার্মান ট্র্যাডিশনটা ফ্রান্স ট্র্যাডিশন থেকে আলাদা। অর্থাৎ প্রত্যেকটা জাতি যারা আলাদা আলাদা রাষ্ট্র গঠন করেছে, গড়ে উঠেছে রাষ্ট্র কাঠামোতে, তাদের কিন্তু আলাদা আলাদা জাতি গঠনের উপাদান এবং আলাদা আলাদা ট্র্যাডিশন তাদের আছে, সেই ট্র্যাডিশন কাজ করে। এরপরে ট্র্যাডিশন কাজ করে যদি আমি বলি 6 ফুড হ্যাবিট। এখন এই প্রশ্নটা প্রথম আসে যে দেখো যে আমরা পাকিস্তানিদের সাথে একসময় মিলেছিলাম, পাকিস্তানিদের ফুড কিন্তু রুটি খেতে ভালোবাসে, এবং তারা প্রায় দেখো সেই সিন্ধু বেলুচিস্তানের জায়গাগুলোতে যদি দেখো
মরুভূমির এলাকা, সেখানে যে তাদের অবস্থান, সেই অবস্থানের সাথে আমাদের অবস্থানের অনেক পার্থক্য। অর্থাৎ আমরা আবার আমাদের ফুড হ্যাবিট অন্যরকম, ব্রিটিশ ফুড হ্যাবিটের সাথে অনেক সময় জার্মান ফুড হ্যাবিটের সাথে মিলে না। অর্থাৎ এই ফুড হ্যাবিট মানুষকে একত্রিত হতে ভাষাগত উপাদানের মতোই গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এরপরে একটা উপাদান কাজ করে রিলিজিয়ন। যদিও অনেক সময় বলা হয় থাকে রিলিজিয়ন হচ্ছে খুব লেম উপাদান, তবু এই রিলিজিয়নের উপাদানটাকে, এই উপাদানটাকে ডিনাই করবার মতো কোনো ক্ষমতা নাই। কারণ জাতীয়তা বোধ এটা গঠন করতে সাহায্য করে। বিশেষ করে তোমরা দেখো যে ধর্মভিত্তিক যে রাষ্ট্রগুলো গড়ে ওঠে সেগুলোর ক্ষেত্রে জাতীয়তা বোধটা কাজ করে। আমরা যদি আমাদের খুব নিকট অতীতের কথা বলি, যখন ইন্ডিয়া ভাগ হয়ে, অর্থাৎ ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তান তৈরি হয়েছিল, তখন কিন্তু এই রিলিজিয়নের ভিত্তিতে রাষ্ট্র তৈরি হয়েছিল। সেই আলোচনায় আমরা পরে যাব, এগুলি বৃহত্তর আলোচনা। এরপরে যে উপাদান কাজ করে সেটা হচ্ছে কমন পলিটিক্যাল ইন্টারেস্ট অর অ্যাসপাইরেশন। একটা সাধারণ একেবারে মানে কি বলবো যে সার্বজনীন একটা রাজনৈতিক প্রত্যাশা। তার মানে হচ্ছে আমার যদি একটা রাষ্ট্র থাকতো, অর্থাৎ আমি যদি একটা স্বাধীন রাষ্ট্রের বসবাস করতে পারতাম, এই যে প্রত্যাশা, সেই প্রত্যাশা থেকে রাষ্ট্র তৈরি। একটা প্রত্যাশা নিয়ে যুদ্ধ সংগ্রাম করে যাচ্ছে যে তার যদি আলাদা স্বাধীন একটা রাষ্ট্র কাঠামো থাকতো, বাউন্ডারি টেরিটরি থাকতো, উপাদানগুলো সব ঠিকই আছে, কিন্তু রাষ্ট্র কাঠামোটা এখনো তারা গড়ে তুলতে পারছে না। অর্থাৎ পলিটিক্যাল অ্যাসপাইরেশন, দ্যাট ইজ দ্য ফার্স্ট ডেস্টিনেশন অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য ন্যাশনালিজম। এই পলিটিক্যাল অ্যাসপাইরেশনের ক্ষেত্রে একটা উপাদান কাজ করে, যেটাকে আমরা আমাদের ভাষায় সরাসরি একটা উপাদানের কথা বলি, সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব, অর্থাৎ পলিটিক্যাল লিডারশিপ। অর্থাৎ এই সব উপাদানগুলো একত্রিত হয়ে যখন মানুষগুলো মুখিয়ে থাকে যে হ্যাঁ চাই, তখন একজন মানুষ বা একাধিক মানুষ দরকার হয়, যাদেরকে বলা হয় জাতীয়তাবাদী নেতা। সেই নেতা তখন ড্রাইভ দেয় রাষ্ট্র তৈরি করার জন্য। আমাদের যেমন দিয়েছিলেন বঙ্গবন্ধু, সেরকম পৃথিবীর সব জায়গাতেই দেখো একজন না একজন মানুষ রাষ্ট্র কাঠামো গঠন করবার জন্য পলিটিক্যাল লিডারশিপ দিয়েছেন। সেই লিডারশিপ অনেক সময় সাকসেসফুল হয়, অনেক ক্ষেত্রে হয় না, কিন্তু যখনই সাকসেসফুল হয় তখন একটা রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে। অর্থাৎ ওটাকে বলা হয় একটা স্বাধীন রাষ্ট্র, দ্যাট ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ দ্য ন্যাশনালিজম। এখন এই ন্যাশনালিজমই শেষ পর্যন্ত একটা রাষ্ট্রে প্রতিস্থাপিত হয়। এখন তোমাদের যদি আমি ছোট করে একটা প্রশ্ন করি, যে তাহলে যে কেউ একজন অ্যান্সার দেবে যে তাহলে এই যে রাষ্ট্রের মধ্যে যে ইন্ডিভিজুয়াল পতিত হয়ে যায়, তাহলে কি বৃহত্তর কাঠামোতে রাষ্ট্র বড় না সমাজ বড়? রাষ্ট্র বড় স্যার। ওদের মধ্যে যে মনে করো অ্যান্সার বলো তো। রাষ্ট্র বড় স্যার। রাষ্ট্র না, বড়। তুমি আসলে না, দেখো এইটাই জানি যে এই প্রশ্নটা এভাবেই তোমরা হয়তো অ্যান্সার দিবে, আসলে কিন্তু তা না। রাষ্ট্র না, সমাজ বড়। কেন, কি কারণে বলো? কারণ হচ্ছে সামাজিক অনুষ্ঠানাদি, সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল ওয়েব, এগুলোর কিন্তু কোনো বাউন্ডারি নাই, এগুলো হচ্ছে বর্ডারলেস। ফলে এই বর্ডারলেস এক ধরনের কি অনুভূতি, সেই অনুভূতিটা সবসময়ই বড় হয়ে থাকে। এই কারণে রাষ্ট্র কাঠামো যখন তৈরি হয়ে যায়, তখন রাষ্ট্র একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে পতিত করে ফেলে মানুষগুলোকে। ফলে কি হয় যে রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র এবং সমাজের মধ্যে কিছু কনসেপচুয়াল রেগর তৈরি করে, অর্থাৎ কিছু পার্থক্য, ধারণা পার্থক্য, কিছু আইডিয়ার পার্থক্য তৈরি করে থাকে। এখন সেই জায়গাগুলি যদি আমরা বৃহত্তর জায়গায় দেখার চেষ্টা করি, তাহলে তোমাদের আমি একেবারে লাস্ট পার্টে যাচ্ছি আমার আলোচনার, যে আজকের ক্লাসের লাস্ট অংশ, যে এইভাবে ইন্ডিভিজুয়াল মিলে পরিবার, পরিবার মিলে সমাজ, সমাজ মিলে ন্যাশনালিজম, ন্যাশনালিজম মিলে রাষ্ট্র, এই রাষ্ট্র
কাঠামো তৈরি হবার পরে আমরা যদি রাষ্ট্রের সাথে সমাজকে একটু আলাদা করে দেখার চেষ্টা করি, তাহলে প্রশ্নটা দাঁড়ায় তোমাদের যেটা বলেছে যে আজকে আমি 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করব একসাথে। একটা হচ্ছে ব্যক্তি, রাষ্ট্র এবং কি সমাজের আন্তঃসম্পর্কগুলো কি কি, তারপর এগুলো কিভাবে গড়ে ওঠে, রাষ্ট্র কাঠামো কিভাবে গড়ে ওঠে, আর রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্য কি, এবং এই সাথে সাথে রাষ্ট্র গড়ে ওঠার উপাদান হিসাবে জাতীয়তাবাদ কি। তার মানে 3টা সরাসরি প্রশ্ন, যে ইন্ডিভিজুয়াল, স্টেট অ্যান্ড সোসাইটির মধ্যে ইন্টার রিলেশনশিপ, জাতি গঠনের উপাদান, এবং ফাইনালি হচ্ছে রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্য বলি অথবা ডিস্টিংশন বলি অথবা অ্যাসিমিলেশন বলি, যাই বলি না কেন, এটা হচ্ছে সর্বশেষ জায়গা। তাহলে আমরা আমাদের লাস্ট পার্টে যদি যাই আলোচনায়, তাহলে দেখা যায় যে রাষ্ট্র এবং সমাজের মধ্যে কিছু পার্থক্য আমরা খুঁজে পাই, আলোচনা করতে পারি। সেটা হচ্ছে যে তাহলে সোসাইটিটা কি? সোসাইটি হচ্ছে একটা সোশ্যাল অর্গানাইজেশন যার কোনো বাউন্ডারি নাই। যেমন ধরো যে তুমি যদি এখান থেকে আমেরিকা যাও, তাহলে দেখবে যে ওখানেও কিন্তু তুমি বাঙালি সমাজ খুঁজে বেড়াবে। কেন? কারণ ওই কাঠামো কিন্তু রাষ্ট্র কাঠামোর বাইরের, অর্থাৎ ওই কাঠামো হচ্ছে মানুষের এক ধরনের আত্মিক রিলেশনটা তৈরি করে দেয়। সেই কারণে সোশ্যাল অ্যাটাচমেন্ট তৈরি করে দেয়। সে কারণে সোসাইটি হচ্ছে সবসময় সোশ্যাল অর্গানাইজেশন, whereas the state is the political organization. And second, যদি পার্থক্যটা দেখতে চাই, তাহলে যে সোসাইটি a group of human beings, those are living together for the socialization process and to fulfill their mutual needs. অর্থাৎ সমাজে মানুষ বাস করে তাদের সামাজিক, ব্যক্তিক এবং তাদের স্বার্থগুলোকে উদ্ধার করবার জন্য, তাদের প্রত্যাশাগুলো উদ্ধার করবার জন্য। আর রাষ্ট্রে মানুষ কি করে? রাষ্ট্র, স্টেট ইজ দ্য লার্জ স্কেল, ইন দ্যাট কেস the extension of the will of the society, those have the political will. অর্থাৎ রাষ্ট্রের একটা রাজনৈতিক ইচ্ছা আছে, সেই রাজনৈতিক ইচ্ছা মানুষ পরিপূর্ণতা লাভ করে কোথায়? on the basis of their nationalism, জাতীয়তা বোধের মাধ্যমে রাষ্ট্রে যায়। ফলে রাষ্ট্র তাদেরকে পলিটিক্যালি মোটিভেট করে, পলিটিক্যাল উদ্দেশ্যগুলো দেয়। যদিও সোসাইটি অনেক সময় ইকোনমিক ইন্টারেস্ট ফুলফিল করতে পারে না, অনেক সময় পারে, অনেক সময় পারে না। সেই কারণে কি করে যে রাষ্ট্রের নিকট পতিত হয়। এবং আমরা যদি থার্ড একটা ডিস্টিংশনের দিকে যাই, তাহলে দেখা যাবে যে সোসাইটি ইজ ইটসেলফ গভর্নিং, অর্থাৎ দিস ইজ দ্য সেলফ গভর্নিং, ডাজ নট রিকোয়ার দ্য সভারেন্টি। অর্থাৎ সমাজটা নিজে নিজেই শাসিত হয়। সমাজের শাসন করবার জন্য একটা বডি রিকগনাইজড করা হয় না, এটা একটা ইনফর্মাল একটা অর্গানাইজেশন, which is not required for the sovereignty. যাদের কি দরকার হয় না, যাদের সরাসরি আমরা যে অংশটা বলি, তাদের স্বাধীন সত্তা হিসাবে তাদের সভরেন্টির দরকার হয় না, whereas the state is the sovereign organization, politically motivated but the sovereign organization. And then number 4, society is prior to the state, অর্থাৎ প্রায়োরিটিটা হচ্ছে আগে সোসাইটির। তার মানে হচ্ছে আগে সমাজ, পরে রাষ্ট্র, রাষ্ট্রের পরে কিন্তু কোনো কিছুই আর নাই। কারণ রাষ্ট্র হচ্ছে মানুষের শেষ, বলা হয় স্টেট ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন। বাট prior to the state we have to compare the interest among the individuals, or how the individuals can acquire their interest in a broader sense, and that is called the society. সুতরাং মানুষ যখন
ব্যক্তির থেকে সব সব মানে পরিবারে যায়, পরিবার থেকে একটু বৃহত্তর গেলেই সেই সমাজ কাঠামোতে পড়ে। ফলে সমাজটা হচ্ছে রাষ্ট্রের পূর্ববর্তী চিন্তার একটা অংশ। এবং সেই সাথে সাথে যদি আমরা রাষ্ট্রের কথা বলি, যে রাষ্ট্র হচ্ছে পরবর্তী অংশ, অর্থাৎ স্টেট ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল। সে কারণে দেখবা যে কোনো একটা বিষয়ে রাষ্ট্র যখন বিচার না করে তখন কিন্তু মানুষ আর বিচার পায় না, সেটা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্ম, দর্শন, যে কোনো জায়গাতেই, যে কোনো ক্ষেত্রেই হতে পারে। নাম্বার 5, সোসাইটি ইজ ওয়াইডার দ্যান দ্য স্টেট। যে কথাটা আমি আগেই বলেছি তোমাদের, যে সমাজ হচ্ছে রাষ্ট্রের চেয়ে বৃহত্তর পরিধিতে। কেন? সমাজের কোনো কাঠামো নাই। অ্যান্ড নাম্বার 6, the state has the territorial boundary and this territory is essential basic of the state, but this is not the requirement for the society. অর্থাৎ রাষ্ট্রের যেমন একটা ভৌগোলিক কাঠামো দরকার, একটা টেরিটোরিয়াল বাউন্ডারি দরকার, সমাজের ঠিক তেমনটি না। ফলে সমাজের বাউন্ডারি না থাকলেও চলে, রাষ্ট্রের তা থাকতেই হয়। কেন থাকতে হয়? কারণ হচ্ছে রাষ্ট্র হচ্ছে politically organized, but society is socially organized. And number 7, society is run by the norms and values. There is no written rules and regulations. সমাজের কোনো written rules and regulations নাই, whereas society whereas রাষ্ট্রের কি আছে? রাষ্ট্রের লিখিত আইন কানুন আছে। আমরা যেটা তোমরা জানো যে রাষ্ট্র যে ফাংশন গুলো করে সেগুলো রাষ্ট্র লিখিত আইনের মাধ্যমে করে। লিখিত আইনটা কি আমরা একটু পরে আমরা পড়বো, সেটা তোমাদের এই কোর্সের 3rd 4th পার্টে গিয়ে আছে, সেটা হচ্ছে কনস্টিটিউশন। অর্থাৎ রাষ্ট্র যা কিছু করে তার কনস্টিটিউশন তাকে করবার জন্য অ্যালাউ করে। সেই কারণে state is ruled and regulated by the rules and regulations which is accepted, which is provided by the constitution finally. And then the last of all, if we want to configure the definition and the distinctions between the state and the society, then we can conclude the final analysis that state is always regulated by somebody. Those are elected by the people, that is called individual. অর্থাৎ রাষ্ট্র সবসময়ই পরিচালিত হয়, রেগুলেটেড হয় সরকার দ্বারা, যা মানুষ দ্বারা তৈরি। অর্থাৎ ওই সরকারটা গঠিত হয় মানুষের মাধ্যমে, অর্থাৎ তাদেরকে ভোট দিয়ে মানুষ তৈরি করে। কিন্তু সোসাইটি যারা পরিচালনা করে তাদেরকে সমাজে ভোট দিয়ে তৈরি করে না, এটা অটো রেগুলেটেড। দেখবা সমাজে সমাজপতি তৈরি হয় বিভিন্ন সময় বিভিন্ন জন। সমাজের সামাজিক লিডার, তোমরা যদি একটু বৃহত্তর আলোচনায় যাও তাহলে দেখবে সমাজের মাথা যাদেরকে বলা হয়, অর্থাৎ সোশ্যাল লিডার, তারা কিন্তু বিভিন্ন সময় চেঞ্জেবল তৈরি হয়। এটা এক জায়গায় স্ট্যাগনেন্ট না, এক জায়গায় থাকে না। আজকে দেখবা তোমার হাতে সামাজিক ক্ষমতা আছে, আবার দেখবা কালকে তোমার হাত থেকে আরেকজনের হাতে চলে গেল। আজকে দেখবা একজনের হয়তো সমাজপতি, আবার এটা 1 বছর 6 মাস 2 বছর 4 বছর পরে চেঞ্জ হয়। অর্থাৎ বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে এটা রেগুলেটেড হয়। এটাকে বলা হয় that is auto regulated, but state is not auto regulated. State is regulated by the government. Those government is created by the individuals by voting, maybe ভোটের মাধ্যমে হয়, অনেক সময় ভোটের ছাড়াও হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। তুমি সরকারে যাও তখন হয় কি, দেখো তখন আমাদের একটা জিনিস দেখতে হয় যে whether the government is regulated by the people, of the people, for the people and the কি, তোমরা অনেক কিছুই জানো যে ডেমোক্রেটিক প্রসেস। অর্থাৎ তখন প্রশ্ন দাঁড়ায় যে সরকারকে তখন আলাদা করে দেখতে হয়। মোটামুটি এই হলো আজকের আমাদের পড়ালেখার বিষয় ছিল, 3টা বিষয়। আমরা নেক্সট ক্লাসে আমাদের যে অংশটা পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে, তাহলে আমরা আজকে 3টা 4টা 5টা যাই বলি না কেন কম্পোনেন্ট পেয়েছি: ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি, সোসাইটি, নেশন অ্যান্ড দ্য স্টেট। আমরা বৃহত্তর পরিধিতে দেখলাম আজকে
যে এদের মধ্যে সম্পর্কগুলো কি। তারপরে দেখলাম জাতি জাতি কি, জাতীয়তাবাদ গঠনের উপাদানগুলো কি, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য ন্যাশনালিজম, অ্যান্ড ফাইনালি হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য সোসাইটি। এই তিনটা প্রশ্নের ব্যাপারে আমরা আজকে আলোচনা করেছি, তিনটা টপিক আজকের আমাদের একদিনের লেকচারে। অর্থাৎ প্রথম পার্টের আমরা তিনটা টপিক শেষ করেছি, আমাদের আর দুটো টপিক আছে। সেটা হচ্ছে যে তাহলে রাষ্ট্র যে আমরা পেয়েছি, রাষ্ট্র এবং সরকার, এই শব্দ দুটো পেলাম আমরা বৃহত্তর অর্থে। তাহলে আমরা নেক্সট ক্লাসে পড়ার চেষ্টা করব তাহলে রাষ্ট্র কিভাবে তৈরি হলো, আমরা রাষ্ট্রটাকে কিভাবে পেলাম, হোয়াট আর দ্য স্টেজেস অফ দ্য ইভলিউশন অফ দ্য স্টেজ, অর্থাৎ রাষ্ট্রের বিবর্তনের উপাদানগুলো কি কি, এইগুলো আমরা আগামী ক্লাসে পড়ানোর চেষ্টা করব। তো এই হচ্ছে তোমাদের এতটুকুই আজকের ক্লাস লেকচার পড়ানো। আমি আপাতত ক্লাস লেকচার থেকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যদি এখন তোমাদের কম্পিউটারের সাউন্ড অন করে দু একটা কথা বলতে পারো, হয়তো যদি আমার সময় শেষের দিকে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার বই দুইটার নাম যদি আবার একটু বলতেন। তোমরা দেখবে যে এই যে আগরওয়ালের বই, এই যে একটা বই দেখো, এই যে এই কালারের, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি কেউ দেখতে পাও। হ্যাঁ, একটা হচ্ছে পলিটিক্যাল থিওরি, ওটা আর একটা বইয়ের নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি। একটা হচ্ছে আর.সি. আগরওয়াল, আর একটা হচ্ছে ভি.ডি. মহাজন। ইন্ডিয়ান বইয়ের কথা বললাম, এই বইগুলো সহজ। এর বাইরে তোমাদের বিভাগে সম্ভবত, আমি ঠিক জানি না, তোমাদের স্টুডেন্টরা আগে যাদের পড়িয়েছি তারা বাংলা ইংরেজি দুটো ভাষাই লিখেছে। তোমরা চাইলে বাংলা ইংরেজি দুটো ভাষাতেই লিখতে পারো, কেউ চাইলে বাংলায়ও লিখতে পারো, কেউ চাইলে ইংরেজিতে লিখতে পারো। আমি জানি না তোমাদের কি মানে দুই ভাষা অ্যালাউ কিনা, মনে হয় অ্যালাউ। যদি অ্যালাউ হয় তাহলে তোমরা এর বাইরে অনেক বাংলা বই পাবে, এগুলো পড়ে নিতে পারো। আর আমার মনে হয় যদি সুযোগ থাকে দুই একটা বই কিনে নিও, কারণ আমি তো তোমাদের অনলাইনে অনেক কিছুই প্রোভাইড করতে পারছি না। আর যদি এমন হয় যে হ্যাঁ আমি কোর্স ক্লাস লেকচার যদি তৈরি করতে পারি, কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে ক্লাস লেকচার প্রোভাইড করা। আমি যেহেতু তোমরা জানো যে পাওয়ার পয়েন্টে পড়াতে পারছি না, সেই কারণে এটা ডিফিকাল্ট হয়ে যাবে। তোমরা আমি মনে করি যে স্যার আমরা যারা গ্রামে থাকি তারা কিভাবে বই কিনবো? আমাদের এখানে তো এরকম সুযোগ সুবিধা নাই। এটা একটা আনইউজুয়াল অবস্থা, কিছু আসলে করবারও নাই। দেখো যে আমরা কিভাবে কি আমি কিভাবে তোমাদের আসলে মানে সলিউশন দিব সেটাও জানি না। তবে ক্লাসটা একটু ফলো করার চেষ্টা করো, আমার মনে হয় তাতে সম্ভব যে তোমার কিছুটা অন্তত প্রতিকার পাবে। আর আগামী ক্লাসে দেখা হবে। আর আগামী ক্লাসে আমার একটা প্রশ্ন ছিল, একটু বলো। শেষ টপিক থেকে যে পার্থক্যের 5 নাম্বার পয়েন্টটা মিস করে ফেলেছিলাম, এটা একটু আবার 5 বলুন। নাম্বার পয়েন্টটা হচ্ছে তোমার সোসাইটি ইজ ওয়াইডার দেন দ্য স্টেট, অর্থাৎ স্টেট ইজ লেস ওয়াইডার দেন দ্য সোসাইটি এন্ড সোসাইটি ইজ মাস ওয়াইডার দেন দ্য স্টেট। অর্থাৎ রাষ্ট্রটা থেকে সমাজটা বৃহত্তর পরিধি, অর্থাৎ এর পরিধিটা হচ্ছে বৃহত্তর, আর স্টেটের পরিধিটা হচ্ছে লিমিটেড। কারণ স্টেট যখন তৈরি হয় তখন আমরা একটা সারাউন্ডিংস দিয়ে দেই, কিন্তু সমাজের কোনো সারাউন্ডিংস থাকে না। অর্থাৎ সমাজ হচ্ছে একটা বৃহত্তর পর্যায়ে আমরা কল্পনা করি। স্যার আমার একটা কোশ্চেন ছিল, অনেক স্লাইড একটা কনফিউশন yes there was a question where it was where components of nationalism, তো কম্পোনেন্টের মধ্যে হচ্ছে 3 নাম্বার 2 হচ্ছে ন্যাশনাল কোনো ল্যাঙ্গুয়েজ নেই। হিন্দি অনেকবার করার চেষ্টা করেছে, তারা কিন্তু অ্যাপ্লাই দিচ্ছে না। কিংবা হচ্ছে রেস, ইন্ডিয়াতে কিন্তু অনেক ধরনের রেস ব্যবহার করছে, যেরকম পাঞ্জাবি, গুজরাটি, এরা কিন্তু একে অপরের সাথে মানে মত পোষণে কিংবা পলিটিক্যাল ভিউয়ে হচ্ছে একত্র হচ্ছে না। তো সেই ক্ষেত্রে স্যার আমি মানে কিভাবে করে এগ্রি করব? শুধু ন্যাশনালিজম গঠনের জন্য, ন্যাশনালিজম গঠনের একটা উপাদান, সেই কারণে তো ইন্ডিয়াতে এক ধরনের কনফ্লিক্ট তৈরি হচ্ছে। সেই কনফ্লিক্টটা কি, সেই কনফ্লিক্টটা কি বলতে পারবে? ওদেরকে বলা হয় কি, ওদেরকে একটা শব্দ বলা হয় কিন্তু ইউনিটি ইন ডাইভার্সিটি। ওরা কিন্তু এখন পর্যন্ত আমাদের মতো না। এখন ইন্ডিয়ার স্টেটের ফরমেশনটা কি তুমি কি জানো? বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়।
গণতান্ত্রিক প্রাদেশিক রাষ্ট্র, শাসন কিন্তু দেখো যে ওরা কিন্তু ফেডারেল স্টেট, তার মানে কি ওরা কিন্তু ওদের অনেক পার্থক্য আছে ওদের জাতীয়তাবাদ গঠনের ক্ষেত্রে, ফলে আমাদের সাথে ওদের মিলাতে হবে না। ওদের কিন্তু ডাইভার্সিফাইড অনেক এরিয়া গুলো আছে। যেমন ধরো এই অংশটাই যদি দেখো যে ব্রিটিশদের সাথে আমেরিকান পার্থক্য গুলো আছে, অর্থাৎ রেসিজম। এখন যদি দেখো যে আমেরিকাতে কি রেসিজম নাই? রেসিজম আছে, কিন্তু তোমাদের যে কথাটা বলছি, রেস এন্ড এথনিসিটি ন্যাশনালিজম গঠনের জন্য ভূমিকা পালন করে। আমরা যদি বলি যে কি কি উপাদান কাজ করে, সেই উপাদানের একটা উপাদান হচ্ছে রেস এন্ড এথনিসিটি। যেমন আফ্রিকা, দেখো আফ্রিকান রেস কিন্তু প্রায় এক। হ্যাঁ, তারপর তোমার যদি যদি এশিয়ান কিছু কিছু জায়গাতে দেখো, শুধু আমরাই যাদের কথা আমরা বলি যে উপনিবেশিক শাসন কাঠামোতে, তাদের এথনিসিটিতে একটু পার্থক্য আছে, আদারওয়াইজ সবগুলো একই ধরনের রেসিজমে থাকে। তো আজকের মতো তোমাদের এখানেই আমি শেষ করি, কারণ আমার তোমাদের সাথে আমার সেট টাইম করা ছিল 1 ঘন্টা। 1 ঘন্টা প্রায় শেষ হয়ে গেছে, হয়তো একটু পরেই জুমে থেকে লাইন কেটে যেতে পারে। তো তোমরা ততদিন নাগাদ ভালো থাকো। আমি তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে। আমি আপাতত তোমাদের দুটো শিডিউলই দিয়ে রাখবো, যে আমি যতদিন কন্টিনিউ করতে পারি। এমন হতে পারে যে দুটো ক্লাসই আমি নিব, সোমবার এবং মঙ্গলবারে। আবার এমন হতে পারে যে হ্যাঁ, অনেক সময় দেখো ক্যাম্পাসে কিংবা ইন্ডিভিজুয়ালি অনেক প্রবলেম থাকে, যেমন হয়তো অনেক সময় ইলেকট্রিসিটি চলে যায়। যদিও আমার কাছে ব্যাকআপ আমি রেখেছি তোমাদের ক্লাস নেবার জন্য, যে আমি যেন অন্তত কন্টিনিউ করতে পারি। মোবাইল ডাটা রেখেছি, তারপর আমি কারেন্ট গেলে ল্যাপটপে যেন নিতে পারি। তবুও যদি কোনো প্রবলেম হয়, হয়তো কোনোদিন হয়তো ক্লাসটা মিস হয়ে যেতে পারে, তা যেন না হয় চেষ্টা করব। সেক্ষেত্রে আমি তোমাদের হয়তো সোমবার এবং মঙ্গলবার 2 দিনই ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করব, অন্তত অ্যাটলিস্ট 45 মিনিট করে করে। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমার অনেকগুলো টপিক একসাথে কভার করবার বিষয় ছিল, এবং সেই সাথে সাথে তোমাদের যদি বলি যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট অন্তত করতে হবে। এমন যদি হয় যে হ্যাঁ আমরা এই অনলাইনেই কমপ্লিট করে ফেলতে পারছি, তাহলে তো ভালো। আর যদি আমাদের থেকে যায়, তাহলে আমরা হয়তো পরে সেটাকে বাকি যতটুকু থাকে পরে সরাসরি ক্লাসে সেটা কন্টিনিউ করার চেষ্টা করব। আর আমরা জানি না যে তোমাদের পরীক্ষা কবে নিতে পারবো, কি নাগাদ বিশ্ববিদ্যালয় খুলবে, খুব আনসার্টেনিটির মধ্যে যেহেতু আছি। তো ততদিন তোমরা ভালো থাকো, আর নিশ্চয়ই পরিবারের সাথে থাকছো, বাইরে না বেরোটাই ভালো। তো তোমাদের আজকে এখানেই ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আগামী ক্লাসে। ততদিন সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম